শুভ সকাল তোমাদের সবাইকে। শুভ সকাল স্যার। শুভ সকাল স্যার। হ্যাঁ, আপনাকে শুভ সকাল। অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমার ক্লাসে জয়েন করার জন্য। আমি এখানে দেখছি যে তোমাদের এই পার্টিসিপেন্টস এখন অত্যধিকই কম। তো আমরা কি শুরু করব নাকি আরো কিছুক্ষণ অপেক্ষা করব? তোমাদের আজকে সকালে কোনো ক্লাস ছিল? জি স্যার, একটু আগে ছিল স্যার। জি স্যার, 11:30 শেষ ছিল তোমাদের ইয়ে পার্টিসিপেন্ট 60 থেকে 70। তোমাদের সব মিলিয়ে স্টুডেন্ট 120 জন, তাই না? জি স্যার, 120 জন। 60 থেকে 70 জন মানে তো খুবই কম সংখ্যক। 50%। স্যার নেট প্রবলেম হয় অনেক, কেটে কেটে যায়। বেশিরভাগেরই মানে বিভিন্ন সমস্যা হয় ক্লাস করতে অনলাইনে। মেইনলি নেট প্রবলেম স্যার। তো আমরা যেহেতু বলছিলে যে অ্যারাউন্ড 50, এখন দেখছি যে 54, তাহলে আমরা বরং শুরু করি, কি বলো? জি স্যার, শুরু করেন। শুরু করেন। তো আমি এখানে একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার এইখান থেকেও প্রবলেম হচ্ছে, একটু হোল্ড করো। দেখো তো তোমরা স্লাইড দেখতে পাচ্ছ কিনা? স্যার এখনো আসেনি। স্যার আসেনি স্যার এখনো। লোডিং হচ্ছে মনে হচ্ছে। স্যার লোড হচ্ছে। পেয়েছো? না স্যার, না স্যার আসেনি। স্যার আসেনি। স্যার নেট প্রবলেম হলো। বুঝতে পারছি না কেন। তোমরা এখনো পাওনি? না স্যার, না স্যার। আমি বুঝতে পারছি না কেন। আচ্ছা, কেটে দিয়ে আবার বরং দিই শেয়ার। জি স্যার, সেটা ছিল। ঢুকতেছে না স্যার। দেখো তো এসেছে কিনা। না স্যার, এখনো লোডিংই দেখাচ্ছে। আসেনি স্যার। What's wrong?
পাচ্ছ না না? No, sir. না স্যার আসে না। আচ্ছা আমরা আবার কেটে দিয়ে ট্রাই করি। আসছে স্যার এবার। জি স্যার এবার আসছে স্যার। দেখো তো রোল করে কিনা। জি স্যার রোল করছে। স্যার জি স্যার। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই বাম পাশে আমার পার্টিকুলার্স গুলো দেয়া আছে। তো তোমরা জি স্যার। চাইলে এই ইমেল ব্যবহার করতে পারো, তবে যেহেতু কুয়েট মেলে অনেক লোকজন মেল করে, তো তোমাদেরকে আলাদা করে রিকগনাইজ করা একটু ডিফিকাল্ট, সেই জন্য আমি এই পাশের mksreza1@gmail.com এটা শুধু স্টুডেন্টদের জন্য আমি রেখেছি। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে পার্সোনালি বা গ্রুপে, তাহলে বেটার তোমরা এখানে মেল করতে পারো। আর ইন কেস অফ ইমার্জেন্সি তোমরা কুয়েট মেলটা ব্যবহার করতে পারো, কারণ এটাতে রেগুলার হয়তো আমি চেক করি, পরের মেলটা আমি রেগুলার হয়তো চেক করি না, কিন্তু তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমি যখন দেখব তখন এটাতে রেসপন্ড করতে পারবো। আর আমার যেই লেসন ম্যাটেরিয়াল সেগুলো আমি এই ওয়েবসাইটে পোস্ট করে দিব। যেমন ধরো যে আজকে যে লেকচারটা দিচ্ছি এটার পিপিটিএক্স হয়তো এখানে আফটার দি লেকচার আমরা এটা পোস্ট করব। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই ক্লাসটা রেকর্ড করছি। আমি চেষ্টা করব এটা আমার ইউটিউব চ্যানেলে লোড করার, যদি সম্ভব হয়। আর যদি না সম্ভব হয় তাহলে অন্য কোনো মাধ্যমে আমি ট্রাই করব। আর এখানে দেখতে পাচ্ছ ইনস্টাগ্রামে আমার একটা অ্যাকাউন্ট আছে, যদি এটা খুব একটা ব্যবহার আমি করি না, তবু আছে, তোমরা কমিউনিকেট করতে পারো, সুযোগ আছে। তবে আমি এই তোমাদের রেগুলার নোটিফিকেশন গুলো আমি টুইটারে পোস্ট করি, তোমরা টুইটারে ফলো করতে পারো। তো ওয়েলকাম টু মাই ক্লাস। তোমরা জানো যে এটা ট্রায়াল ক্লাস এবং তোমাদের এই কোর্স কোড এন্ড টাইমিং সম্পর্কে তোমাদের নিশ্চিতভাবে ধারণা আছে। তোমরা এটা জানো যে এইটা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেজন্য আমি তোমাদের এই কোভিড-19 এর ব্যাপারে কিছু প্রিকশনস এখানে দিয়েছি ক্লাসের শুরুতেই। এটা আসলে ওয়ান্স এন্ড ফর অল আমার মনে হয় যে ফলো করা ভালো। তোমাদের নিজেরও দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বাট এগুলো আমার ব্যক্তিগত মতামত। সেটা হলো যে ভয় না পেয়ে তোমরা বরং এই করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হও, এই মহামারীর ব্যাপারে অধিক সচেতন হও, সেটাই আমার পরামর্শ। আর যদি একান্তই তোমাদেরকে বাইরে যেতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা স্বাস্থ্যবিধি মেনে যেই পোশাক পরিচ্ছদ এই রোগ প্রতিরোধে সক্ষম সেগুলো ব্যবহার করে তোমরা যেতে পারো। আর যে যেখানে থাকো না কেন চেষ্টা করবা যে প্রপার ডায়েটিং এর মধ্যে থাকতে, কারণ এটা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় তেমনি তোমার ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ কেও ভালো রাখে। আরেকটা জিনিস আমি সবার জন্যই বলার চেষ্টা করি, সেটা হলো যে প্রত্যেকদিন কিছু সময়ের জন্য তোমরা এক্সারসাইজ করো। তো তোমরা যেহেতু ইয়ং, সেহেতু তোমাদের জন্য অ্যাট লিস্ট 1 আওয়ার আমার মনে হয় দ্যাট উড বি ফাইন তোমাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য। আর তোমরা তো জানোই যে স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্যই সম্পদ। তো সম্পদই যদি রক্ষা করতে না পারো তাহলে পরবর্তী সম্পদ অর্জন আসলে দুরূহ হয়ে পড়ে। আর তোমরা চেষ্টা করবা যে হু প্রদত্ত এবং বাংলাদেশ গভর্নমেন্টের যেসব গাইডলাইন আছে সেগুলো তোমরা ফলো করতে। আর সর্বোপরি এই কথাটা মানার চেষ্টা করবা, ট্রাই টু স্টে অ্যাট হোম। আচ্ছা, এইবার আমরা আমাদের লেখাপড়ায় আসি। তোমরা আগেই জানো যে আমরা এই লেসনটা ঠিক করেছি এই লজ অফ থার্মোডাইনামিক্স এর উপরে। আর আমরা আজকে পড়তে যাচ্ছি, we are going to start with zeroth law of thermodynamics. তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? জি স্যার জি স্যার ক্লিয়ারলি আসছে, সমস্যা নেই। আচ্ছা স্যার তো তোমরা জানো যে এই লটা হলো কনসেপ্ট অফ টেম্পারেচার, বা অন্যভাবে বলতে গেলে এটা রিলেটেড টু দি
কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম। যদিও আমরা শুরুতে তোমাদের এই ল সম্পর্কে একটুখানি ধারণা দিয়েছিলাম, আসলে জিরোথ লটা এসছেই তোমার ফার্স্ট সেকেন্ড লর পরে। তার মানে হলো যে যখন অলরেডি প্রথম দ্বিতীয় পূরণ হয়ে গেছে, তখন দেখা গেল যে এমন একটা জিনিস দরকার ছিল যেটা আসলে শুরুতে দেয়াই হয়নি। তো তখন এটা কোন জায়গায় প্লেস করা যায়? তো লোকজন ভাবলো যে এটা ইট উড বি বেটার টু প্লেস অন দি টপ। তো টপে যেহেতু 1 2 নাই, সেজন্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এনিওয়ে, তোমরা জানো যে এই যদি নাকি আমাদের 3টা সিস্টেম থাকে, এ বি এবং সি, আর তারা যদি সেপারেটলি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তারা একে অপরের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। অন্যভাবে বলতে গেলে যে যদি নাকি আমাদের 3টে সিস্টেম থাকে এবং প্রত্যেকটা যদি প্রত্যেকটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে যদি নাকি আমরা একটা ডায়াথার্মাল ওয়াল দিয়ে এগুলোকে অ্যাটাচ করে দিই, তাহলে তাদের মধ্যে থার্মোডাইনামিক কোনো পরিবর্তন হবে না। ইন আদার ওয়ার্ডস, তারা ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন আমরা একটু জেনেরিক ফর্মে যাই যে এইটা কি করে আমরা আরো বিশদে বুঝতে পারি। বিকজ আমরা বলেছি যে এই লটা আসলে বলার চেষ্টা করে যে হোয়াট ইজ আওয়ার টেম্পারেচার। যদিও তোমরা জানো যে আমরা এই টেম্পারেচার উপরে অনেকখানি লেখাপড়া করেছি, আমরা থার্মোমিটারের কনস্ট্রাকশন করেছি এবং সেগুলো দিয়ে কিভাবে কাজ করে, তার প্রিসিশন ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু মজার ব্যাপার হলো যে টেম্পারেচারের কনসেপ্ট না থাকা সত্ত্বেও আমরা এই কাজগুলো করেছি বা করতে পেরেছি। বাট এখন আমরা দেখার চেষ্টা করি যে এটা কিভাবে এই টেম্পারেচারের কনসেপ্টটা নিয়ে আসে। তো ধরো যদি নাকি আমাদের এখানে এ বি এবং সি 3টা ফ্লুইড থাকে এবং এই পি ভি এ যদি আমরা এই ফ্লুইডের প্রেসার এবং ভলিউম রিপ্রেজেন্ট করি, এন্ড লাইকওয়াইজ যদি আমরা পিবি ভিবি রিপ্রেজেন্ট করি বি এর প্রেসার এবং ভলিউম, সেক্ষেত্রে আমরা যদি নাকি বলি যে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা সার্টেনলি লিখতে পারি ফাংশনাল ফর্মে। আমরা এক্সাক্ট ফর্ম জানি না, সো উই আর গোয়িং টু কনসিডার দি ফাংশনাল ফর্ম। তো আমরা বলছি যে মনে করো φ1 একটা ফাংশন, যেটা হলো তোমার ভ্যারিয়েবল কি প্রেসার এবং ভলিউম। সার্টেনলি উই আর টকিং অ্যাবাউট এ, তাহলে আমরা এ সাবস্ক্রিপ্ট দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এখন দেখো যখন নাকি আমরা বলছি যে φ2, তখন এই φ2টা কিসের ফাংশন? সার্টেনলি প্রেসার এবং ভলিউম, বাট উই আর টকিং অ্যাবাউট সিস্টেম বি বা ফ্লুইড বি। তাহলে এইটা একটা আমাদের ইকুয়েশন, তাই না? তো এই ইকুয়েশনটাকে যদি আমরা ফাংশনাল ফর্মে একটা ইকুয়েশন লিখতে চাইতাম, তাহলে এই ইট উড বেটার সুইট, আমরা যে 1 নম্বর ইকুয়েশন এখানে দেখিয়েছি, f1 একটা ফাংশন আমরা কনসিডার করছি এবং এই f1 এর প্যারামিটার গুলো কি এখানে সার্টেনলি প্রেসার এবং ভলিউম। তো যেহেতু এখানে দুটো সিস্টেম ইনভলভড, একটা হলো এ এবং বি, আমরা লাইকওয়াইজ এখানে আমরা সাবস্ক্রিপ্ট গুলো প্লেস করেছি। এখন তোমরা জানো যে যদি নাকি এটা একটা ইকুয়েশন হয়, তাহলে উই ক্যান সলভ দি ইকুয়েশন। তো আমরা এই ইকুয়েশনের ফর্মটা এখনো জানি না, কিন্তু ফর্ম জানি না বলে কি আমরা সলভ করতে পারবো না? তো আমরা সিস্টেমেটিক্যালি উই ক্যান গো ফর সলিউশন। তো ফর ইনস্ট্যান্স উই আর ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট প্রেসার অফ হোয়াট? প্রেসার অফ বি। তাহলে প্রেসার অফ বি যদি আমরা জানতে চাই, তাহলে দ্যাট শুড বি এ ফাংশন অফ হোয়াট? যেহেতু আমরা এই বি এর প্রেসারকে আইসোলেট করছি, তাহলে আমাদের এখানে যে ফাংশনটা এক্সিস্ট করবে সেটা হলো প্রেসার অফ এ, ভলিউম অফ এ এবং ভলিউম অফ বি। তাহলে এই 2 নম্বর ইকুয়েশন দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি নাকি আমরা কনসিডার করি বি এবং সি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে তখন আমরা আবার নতুন দুটো ফাংশন φ2 এবং φ3 কনসিডার করতে পারি, যারাও ফাংশন অফ প্রেসার এবং ভলিউম। তো লাইকওয়াইজ আমরা বি এর ক্ষেত্রে বি সাবস্ক্রিপ্ট এবং সি এর ক্ষেত্রে আমরা সি সাবস্ক্রিপ্ট ব্যবহার করছি। এন্ড লাইকওয়াইজ এই ইকুয়েশনটাকে আমরা একটু শর্ট ফর্মে যদি নিয়ে আসি, তাহলে আমরা সেখানে f2 একটা নতুন ফাংশন কনসিডার করতে পারি, যেখানে এই বি এবং সি এর
প্রেসার এবং ভলিউমের প্যারামিটার গুলোকে আমরা এনক্লোজ করতে পারি। সো এখান থেকেও যদি ধরো আমরা পিবি কে আইসোলেট করতে চাই, তাহলে এই ইকুয়েশনটা আমরা সলভ করতে পারি এবং ফাংশনাল ফর্মে আমরা সেটাকে যদি f2 বলি, তাহলে দ্যাট উড বি ফাংশন অফ প্রেসার ভলিউম সার্টেনলি, এবং যেখানে যেখানে কনসিস্টেন্ট বি এবং সি সাবস্ক্রিপ্ট হবে। এখন দেখো আমরা আমাদের হাতে কি আছে, আমাদের হাতে দুটো ইকুয়েশন আছে, ফরওয়ার্ড প্রেসার অফ বি। তার মানে আমাদের এই সিস্টেম বি এর প্রেসার আমরা আইসোলেট করেছি এবং দুটো প্রেসারই তো একই হওয়ার কথা। তাই যদি নাকি হয়, তাহলে আমরা 2 এবং 3 ইকুয়েশন থেকে বলতে পারি যে ফাংশন f1 ইকুয়াল টু ফাংশন f2। এখন দেখো যদি নাকি আমরা এটা কনসিডার করি যে এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়াম আছে বি এর সাথে আলাদা করে, তখন আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে কি বলতে পারি? সার্টেনলি আমরা বলতে পারি যে এ আর সিও আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। আর তাই যদি নাকি থাকে, তাহলে আমরা আরেকটা ফাংশন f3 নিয়ে আসতে পারি, যেখানে সেটা ফাংশন হবে এ আর সি এর প্রেসার এবং ভলিউমের। এখন দেখো মজার ব্যাপার হলো 4 নম্বর ইকুয়েশন এবং 5 নম্বর ইকুয়েশন ইট শুড বি দি সেম, তাই না? কারণ দুটো একই কথাই বলছে, কিন্তু এখানে দেখো 5 নম্বর ইকুয়েশনে সবগুলো প্যারামিটার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ এন্ড সি, বাট এখানে 4 নম্বর ইকুয়েশনে দেখো এখানে আমরা কি দেখছি, একটা অতিরিক্ত ভিবি আছে, তাই না? দুই পাশে ভিবি আছে, তার মানে এইটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। আর যদি নাকি তাই করি, তাহলে আমরা তখন এইটা বলতে পারি যে আমাদের এইটা ফাংশন হবে φ1 PA VA ইকুয়াল টু φ3 PC VC। তাহলে তোমরা দেখো এই যে 6 নম্বর ইকুয়েশন এবং আগে আরেকটা যে ইকুয়েশন আমরা এখানে প্লেস করেছিলাম, এই যে φ1 এবং φ2, তো এরা যদি ক্রমান্বয়ে একটা আরেকটার সাথে সমান হয়, তাহলে ইন জেনারেল আমরা লিখতে পারি φ1 of PA VA equal to φ2 of PB VB, φ3 of PC VC। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে ইকুয়েশন 7 যেটা রিপ্রেজেন্ট করছে, সেটা হলো যে প্রত্যেকটা ফাংশনই হলো প্রেসার এবং ভলিউম প্যারামিটার দুটোর ফাংশন, যদিও তাদের সাবস্ক্রিপ্ট হলো ডিফারেন্ট, বাট দে আর অল ফাংশনস অফ প্যারামিটারস পি এন্ড ভি ইন জেনারেল। তাহলে আমরা এইটাকে অ্যাবস্ট্রাক্ট ফর্মে লিখতে পারি φ অফ PV ইকুয়াল টু টি। তার মানে এমন একটা ফাংশন হবে যেটা নাকি আমাদের হবে প্রেসার এবং ভলিউমের ফাংশন, এবং দ্যাট রিফ্লেক্টস টি। যদিও এখনো পর্যন্ত আমরা টি জানি না, তাহলে তোমরা এখান থেকে দেখছো যে এখান থেকে আমরা একটা ইন্ডেক্সিং পাচ্ছি যেটাকে আমরা টি বলছি। এটাই হলো আসলে আমাদের ইকুয়েশন অফ স্টেট অফ ফ্লুইড। তোমরা ইতোপূর্বে ইকুয়েশন অফ স্টেট পড়েছো ইন ডিফারেন্ট ফর্মে, এখানে আমরা ফাংশনাল ফর্মে বলছি। তো এখানে এই যে আমরা যে ইন্ডেক্সিংটা পেলাম, যেটাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে এই টিটাই হলো আমাদের উই আর ডিজাইনিং ইট অ্যাজ টেম্পারেচার। তাহলে এখন দেখো যে আমরা যদি নাকি এরকম এ বি এবং সি আমাদের তিনটা সিস্টেম থাকে এবং একটা অপরটার সাথে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তাদেরকে যদি আমরা নিচের ছবিতে আমরা যেমনটা দেখিয়েছি যে একটা ডায়াথার্মাল ওয়াল দিয়ে যদি আমরা অ্যাটাচড করি, তাহলে তাদের মধ্যে এই থার্মোডাইনামিক কোনো পরিবর্তন হবে না। অন্যভাবে বললে, লেট আস গিভ ইউ অ্যান এক্সাম্পল। যেমন ধরো যে তোমরা এই মার্কারি থার্মোমিটার পড়েছো, তাই না? এবং ইউ আর ফ্যামিলিয়ার উইথ মার্কারি থার্মোমিটার। সেখানে কি হয়, আমাদের এই মার্কারি থার্মোমিটারে একটা গ্লাসের মধ্যে মার্কারি থাকে এবং সেখানে একটা সরু নল থাকে, আর ওই তার উপরে প্রেসার শূন্য থাকে। তো যখন নাকি এটা একটা ইন্ডেক্সিং শো করে, তখন আমরা বলি কি যে এইটা একটা সার্টেন টেম্পারেচার। তো এই থার্মোমিটারটা যদি আমরা তিনটা সিস্টেমে এমবেড করি এবং প্রত্যেকটা সিস্টেমে যদি আমরা নাকি দেখি যে
একই রিডিং দিচ্ছে, তখন তাদেরকে মধ্যে যদি আমরা ডায়াথার্মাল ওয়াল দিয়ে আমরা সংযোগ করি, তাহলে কিসের পরিবর্তন হবে না? আমরা দেখব স্টিল টি উইল রিমেইন সেম। আরো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? না স্যার। না স্যার। নো স্যার। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই পর্যন্ত তোমরা বুঝেছো। এবার আমরা আসি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো তোমরা এই যে যখন নাকি আমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স পড়লাম, সেখান থেকে আমরা কি দেখলাম? দ্যাট ইজ কনসেপ্ট অফ টেম্পারেচার। আমরা পরবর্তীতে দেখব এই ফার্স্ট ল আসলে কিছুই না, নাথিং বাট কনজারভেশন অফ এনার্জি। এক্সকিউজ মি। তোমরা জানো যে যদি নাকি আমরা কোনো একটা সিস্টেমে হিট দিই এবং তার ফলে যদি নাকি কিছু কাজ হয়, এবং এই কাজটা যদি এমন হয় যে আমার পুরো হিটটাই কাজে পরিণত হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইটাকে রিপ্রেজেন্ট করি কি দিয়ে? এটাকে রিপ্রেজেন্ট করি আমরা জুলস ল দিয়ে। আমরা তখন বলি W = J, যেখানে J কে বলি আমরা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। আমাদের এমন অনেক সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে যেখানে নাকি আমরা এই যে পরিমাণ তাপ আমরা দিব তার পুরোটাই কাজে পরিণত হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি ঘটতে পারে? তাহলে পুরোটা যদি কাজে পরিণত না হয়, তাহলে কিছু অংশ কাজে পরিণত হবে আর কিছু অংশ এটার ইন্টারনাল এনার্জিকে রেজ করবে। তো তখন আমরা এটাকে যদি একটা ইকুয়েশনাল ফর্মে লিখতে চাই, তাহলে আমরা বলতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, যেখানে নাকি আমরা এটাকে কিভাবে বলতে পারি যে the amount of heat given to a system is equal to the increase in internal energy plus external work done. এখন কথা হলো যে if we consider a cyclic process, যদি নাকি আমরা একটা সাইক্লিক প্রসেস কনসিডার করি, তাহলে ইন দ্যাট কেস কি হয়? we bring back the system into its original position. তাহলে যদি নাকি আমরা অরিজিনাল পজিশনে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হয় না। ইন আদারওয়াইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ জিরো। তাহলে ফর এ সাইক্লিক প্রসেস, আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা সার্কেল দিয়ে ইন্টিগ্রেশনকে এনক্লোজ করেছি। তার মানে হলো দিস ইজ এ cyclic process. তাহলে in that case that is going to give you 0. আর তাই যদি নাকি হয়, তাহলে আমরা যদি নাকি এই ইকুয়েশন 2 কে ইন্টিগ্রেট করি, আমরা এই ইকুয়েশন 2 কে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে we are going to get integral delta is equal to integral delta W. In other words, this is your Joule's law, right? Because যে আমরা we bring the system to its initial stage. তো সেখানে অন্যভাবে বলতে গেলে আমরা যে পরিমাণ হিট দিচ্ছি তার পুরোটাই আমরা কাজে পরিণত করছি। কাজেই আমাদের এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে হোয়াট শুড উই গেট? তার মানে আমরা যদি এই আগের জায়গায় ফিরে যাই, সেক্ষেত্রে আমার এই U2 সমান আসলে U1 হবে। ইন আদার ওয়ার্ডস আমরা যদি বলি যে U2 কে থেকে যদি নাকি আমরা U1 বিয়োগ করি, বিকজ দে আর এট দি সেম স্টেজ, তাহলে দ্যাট ইজ গোয়িং টু গিভ ইউ 0। তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি? উই আর গোয়িং টু গেট দি টোটাল অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড দি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। তার মানে যে পরিমাণ হিট তুমি দিয়েছো তার পুরোটাই কাজে পরিণত হয়েছে। তোমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা we are using the same unit.
তোমরা মিসলিড করো না যে আমরা যখন নাকি জুলস ল বলেছি তখন আমরা W = JH বলেছি, তাই না? এখানে we didn't consider J because we are using the same unit. যখন নাকি আমরা J ব্যবহার করছি তখন আমরা ডিফারেন্ট ইউনিট ব্যবহার করছি, সেজন্য আমার ওখানে একটা কনভার্সন ফ্যাক্টর দরকার পড়ে, বাট ইফ উই টেক ইন দি সেম ইউনিট উই ডোন্ট নিড ইট। তাহলে আমরা দেখলাম ওয়ান ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অথবা আমাদের স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এখন আমরা একটু দেখতে চাই যে অনেক সময় হয় কি আমরা সিস্টেম দুটো থাকে এবং তাদের স্টেজ ডিফারেন্ট হয় এবং দ্যাট কনসার্ন ইন ডিফারেন্ট প্রসেসেস। যেমন ধরো যে তোমরা আজকে এই ক্লাসে জয়েন করেছো, তো তোমরা কি সবাই একই ডিভাইস দিয়ে জয়েন করেছো? নো স্যার। No, sir. কেউ হয়তো স্মার্টফোন ব্যবহার করেছো, কেউ হয়তো ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেছো, কেউ হয়তো ল্যাপটপ ব্যবহার করেছো, কেউ হয়তো আইফোন ব্যবহার করেছো, কেউ হয়তো অর্ডিনারি ফোন ব্যবহার করেছো, কেউ হয়তো স্কাইপি ব্যবহার করেছো, কেউ হয়তো বা টেলিফোন ব্যবহার করেছো, কেউ হয়তো দেশে আসো, কেউ হয়তো বিদেশে আসো, কেউ হয়তো খুব নিকটে আসো, কেউ হয়তো অনেক দূরে আসো, and there are lots of sorts of ways. তাহলে আমাদের থার্মোডাইনামিক সিস্টেমেও এরকম নানান প্রসেস থাকতে পারে। তো উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট প্রসেস। যদি নাকি আমরা ডিফারেন্ট প্রসেসে যাই তখন আমাদের কি ঘটবে, সেজন্য আমরা এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দেখতে চাচ্ছি ফর এ ক্লোজ সিস্টেম, যখন নাকি এই স্টেট গুলো চেঞ্জ হবে। তো তোমরা এখানে একটা সাইক্লিক প্রসেস দেখতে পাচ্ছ। আমরা এখানে ছবিতে দেখাচ্ছি যে আমাদের এই যে একটা স্টেট আছে 1, আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর একটা স্টেট আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমরা 1 থেকে 2 তে গিয়েছি আমরা এ প্রসেসে, এবং 2 থেকে আমরা 1 এ এসেছি। আমরা এখানে দুটো আরবিটারি প্রসেস কনসিডার করেছি, এখানে একটা বি একটা হলো সি। তোমরা আরো ডিফারেন্ট প্রসেস কনসিডার করতে পারো। আবার আমরা 1 থেকে 2 এও অনেক প্রসেসে যেতে পারতাম। তো আমরা ফর দি মোমেন্ট বিং যে একটা প্রসেস আমরা কনসিডার করছি যেটাকে আমরা এ বলছি। এখন দেখো আমরা একটু আগেই দেখলাম যে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের যদি নাকি ক্লোজড সিস্টেম হয় তাহলে ইন্টিগ্রাল ডেল্টা এস ইকুয়াল টু আমরা কি পাবো? ইন্টিগ্রাল ডেল্টা ডাব্লিউ পাবো। এখন প্রশ্ন হলো যে আমরা এই সাইক্লিক প্রসেসকে আমরা অলরেডি দেখলাম যে দুটো পথ আমরা আসার জন্য ঠিক করলাম, একটা হলো বি আর একটা হলো সি। তো ফর দি মোমেন্ট বিং আমরা কনসিডার করছি যে আমরা এ পথে যাব বিতে, আমরা এ পথে যাব স্টেট 2 তে, আর স্টেট 2 থেকে ফিরে আসবো আমরা বি প্রসেসে। তো সেটা যদি নাকি আমরা কনসিডার করি তাহলে আমরা এখন এই সাইক্লিক প্রসেসটাকে এই ডেল্টা এসটাকে আমরা ভেঙে লিখতে পারি। একটা হলো আমরা এ থেকে মানে এ প্রসেসে 1 থেকে 2 এ গেলাম আমরা, আর ফেরার সময় আমরা কোন পথে ফিরলাম? আমরা বি প্রসেসে ফিরলাম 2 থেকে 1 এ। তাহলে ডেল্টা এস কে আমরা আলাদা করে লিখলাম, এন্ড লাইকওয়াইজ আমাদের ওয়ার্ক ডান যেটা হবে সেক্ষেত্রেও আমরা এ প্রসেসে আমরা 1 থেকে 2 এ গেলাম, আর বি প্রসেসে আমরা 2 থেকে 1 এ আসলাম। এখন যদি নাকি আমরা এটা কনসিডার করি যে আমরা এই 1 থেকে 2 এ যেমন এ প্রসেসে গেলাম, ফেরার সময় আমরা বি প্রসেসে আসলাম। তো আমরা যদি বি প্রসেসে না ফিরে যদি নাকি আমরা সি প্রসেসে ফিরতাম তাহলে কি ঘটতো? লেটস সি। যদি আমরা সি প্রসেসে ফিরতাম তাহলে যাওয়ার সময় আমরা এ প্রসেসে গেছি 1 থেকে 2 এ, আর ফেরার সময় আমরা সি প্রসেসে বা সি পথ দিয়ে আমরা ফিরে এসেছি 2 থেকে 1 এ। তাহলে আমাদের এই হিটের ক্ষেত্রে এটা যেমন প্রযোজ্য,
তেমনি ওয়ার্ক ডানের ক্ষেত্রেও আমার একই কথা প্রযোজ্য, যে আমরা 1 থেকে 2 পর্যন্ত যেতে এই প্রসেসে আমার যে পরিমাণ ওয়ার্ক ডান হবে তার সাথে আমাকে অ্যাড করতে হবে কি 2 থেকে 1 প্রসেসে যাওয়ার জন্য যদি আমরা সি পাথ বা আমরা সি প্রসেস অবলম্বন করি তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে। তো তোমাদের হাতে এখন দেখো দুটো ইকুয়েশন আছে, আমরা এখানে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 আমরা বলছি। তো আমরা যদি নাকি এই ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 2 কে যদি আমরা 1 থেকে বিয়োগ করি, if we subtract 2 from 1, তাহলে আমরা what we are going to get, আমরা এই বি প্রসেসের যেই গিভেন হিট তার থেকে আমাকে সাবট্রাক্ট করতে হবে কি আমাদের সি প্রসেসে যেই পরিমাণ হিট আমরা দিচ্ছি সেটা। এবং ওয়ার্ক ডানের ক্ষেত্রেও একই জিনিস আমরা পাবো, যে আমরা এই বি প্রসেসে যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে তার থেকে আমাকে পার্থক্য করতে হবে কি সি প্রসেসে আমাদের যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে। এখন দেখো আমরা যদি প্রসেসগুলোকে আইসোলেট করি বা একদিকে নিয়ে আসি, তাহলে আমাদের একটা হলো বি প্রসেস আর একটা হলো আমাদের সি প্রসেস। তাহলে বি প্রসেসে আমরা এখানে দেখছি ডেল্টা এস মাইনাস ডেল্টা ডাব্লিউ, আর এইখানে আমরা দেখছি ডেল্টা এস মাইনাস ডেল্টা ডাব্লিউ বোথ প্রসেসে, যেখানে নাকি আমরা 2 থেকে 1 এ আসছি, বাট দে আর অফ ডিফারেন্ট প্রসেসেস। এখন একটা মজার জিনিস দেখো, যে এইখানে যে কোয়ান্টিটিটা আমরা দেখছি যে ডেল্টা এস মাইনাস ডেল্টা ডাব্লিউ, এইটা ডিপেন্ড করছে কিসের উপরে? এটা ডিপেন্ড করছে অনলি অন ইটস ইনিশিয়াল কন্ডিশন এবং ফাইনাল স্টেট। তার মানে কোথায় সে ছিল আর কোথায় সে গেল, শুধু তার উপরে এই ডেল্টা এস মাইনাস ডেল্টা ডাব্লিউ পার্থক্যটা ডিপেন্ড করছে। যদিও নাকি আমাদের এই ডেল্টা এইচ এন্ড ডেল্টা ডাব্লিউ that may be different for different processes, but their difference is always same. That only depends on what? Initial and final states. তো তাই যদি নাকি হয় তাহলে আমরা এখানে সেটাকে লিখতে পারি ডি ইকুয়াল টু, আমরা আপাতত এটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমরা উই উইল টক অ্যাবাউট ই ফর দি মোমেন্ট বিইং। আমরা এটাকে কি করছি? আমরা এটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এখানে যেহেতু এই ভ্যালুটা সেম থাকছে সেই জন্য আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা এস মাইনাস ডেল্টা ডাব্লিউ। সো আমরা যে লজিক এতক্ষণ দেখালাম সেই অনুযায়ী আমরা যদি এই বি সি অথবা হোয়াট এভার মে বি দি ডিজাইনেশন আমরা যদি সেটাকে উঠিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 to 2, এইটা যদি আমরা ডি কে ইন্টিগ্রেট করি তাহলে দ্যাট ইজ গোয়িং টু গিভ ইউ এ কনস্ট্যান্ট and also independent of the path. তাহলে that naturally suggests what? That naturally suggests E is a point function and D is an exact differential. আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস খেয়াল করছো হয়তো, আমরা এখানে ডি ব্যবহার করলাম, স্মল ডি ব্যবহার করলাম, আবার ডেল্টা ব্যবহার করলাম। তোমাদের মনে প্রশ্ন জাগে না যে কেন একটা ডেল্টা আর একটা ডি ব্যবহার করলাম? স্যার Data may be different. জি স্যার Yes. তোমরা প্রশ্ন করছো না তো? প্রশ্ন না করলে বুঝবো কি করে? Sir, D টা মানে এনার্জি কি ডিফারেন্সিয়াল কোনো ফাংশন? আচ্ছা, একটা জিনিস আমি একটু লিটল বিট অফ ডাইগ্রেশন, সেটা হলো যে তোমরা যারা এখানে লগ ইন করেছো তাদের সবার কি জুম অ্যাকাউন্ট আছে? জি স্যার জি স্যার। প্রত্যেকেরই আছে? জি জি স্যার স্যার। যেহেতু আমার এখানে পার্টিসিপেন্ট আসলে অত্যধিক কম, আমি এই মুহূর্তে 59 দেখছি, কখন হয়তো কিছু বাড়ছে কিছু কমছে। স্যার অনেকের নেটের প্রবলেম, তার জন্য স্যার অনেকে স্যার বারবার বের হয়ে যাচ্ছে।
হ্যাঁ, না সেটা তো একটা বুঝতে পারছি যে হয়তো নেটওয়ার্কের প্রবলেম, তোমরা একবার বের হচ্ছ ঢুকছো, সেটা তো একটা, কিন্তু এই ক্লাসের পার্টিসিপেশন মানে পার্টিসিপেন্টই খুবই কম, লেস দ্যান 50%, তাই না? তো জি স্যার। এটা একটা মুশকিলের জায়গা। আমরা কিছু নিয়ম কানুন যদি সেট করতে চাই, তো আগে তো আমাদের দেখতে হবে যে এই এটা কতটা ভায়াবল, কতটা ফিজিবল, তাই না? যেমন আমি তোমাদের এইখানে তোমাদের মাইক্রোফোন মিউট করে, এই জন্য মিউট করিনি যে আমি যদি মিউট করে দিই তাহলে তোমরা যখন কথা বলতে চাইবে আমাকে পারমিশন দিতে হবে, দেন তুমি পারমিশন পেয়ে যাবে। ইট উইল টেক টাইম। আমি এটা ওপেন রেখেছি, যখন তোমরা কথা শুনবা তখন মিউট করে রাখো, এবং যখন তুমি কিছু বলতে চাও তুমি তোমার মাইক্রোফোন অন করো এবং কথা বলো। আমি এই সবকিছুতে মুক্ত হওয়ার প্রবণতায় বিশ্বাস করি, যদিও তার কিছু অ্যাডভার্স ইফেক্ট হয়তো কখনো কখনো থাকে, আমরা বেটার জিনিসটা নেওয়ার চেষ্টা করি। আসলে আমি চাচ্ছিলাম যে তোমরা কারা কারা পার্টিসিপেট করছো। আমি তো তোমাদের এই মুহূর্তে রোল কল করছি না বা বুঝতে পারছি না, তো যদি নাকি আমি এই রেজিস্ট্রেশন অন করে দিতাম তাহলে ওইখানে নোট থাকতো যে কারা কারা এখানে পার্টিসিপেট করছো। কিন্তু মুশকিলটা হলো রেজিস্ট্রেশন দিলে তোমাদের তো অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে যদি তোমরা 120 জনই প্রেজেন্ট থাকতে তাহলে প্রত্যেকের ইয়েগুলো জানতে পারতাম। যেমন মনে করো যারা আজকে এই মুহূর্তে উপস্থিত নাই, এটার মানে অনেকগুলো হতে পারে, অনেকগুলো মিনিং হতে পারে। একটা হলো যে তাদের হয়তো নেট নাই, হয়তো হতে পারে তাদের সেখানে পাওয়ার নাই, হয়তো বা হতে পারে তাদের ডিভাইসে চার্জ নাই, এরকম অনেক ধরনের প্রবলেম হতে পারে। এটার মানে তো এই না যে তাদের অ্যাকাউন্ট নাই বা আছে, আমি তো আই ডু নট আন্ডারস্ট্যান্ড। তো তোমরা যদি আমাকে সামহাও জানাতে পারো যে তোমাদের যে 120 জন স্টুডেন্ট আছে তাদের সবার যদি এই অ্যাকাউন্ট থাকে তাহলে আমি রেজিস্ট্রেশনটা অন করে দিব। আর যদি না থাকে তাহলে তোমরা বাই দিস টাইম চেষ্টা করো রেজিস্টার করার। তবে জি স্যার। আমি জানি না এই যেহেতু তোমরা নেটের প্রবলেম বলছো, তো এই নেটের প্রবলেম থাকলে রেজিস্ট্রেশনেও কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে, হয়তো বা সময় লাগতে পারে। তো তোমরা যদি আমাকে একটু ফিডব্যাক দাও, আইদার আমি তো তোমাদেরকে ইয়েগুলো দিয়েছি, আর তোমাদেরকে এর আগেও একবার বলেছি যে আমি চেষ্টা করব তোমাদের, এটা যেহেতু রেকর্ড করা হচ্ছে আমি এই ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। তবে কিছু প্রবলেম হয়তো অ্যারাইজ করছে, আমি জানি না, ফরম্যাটের প্রবলেম হতে পারে বা এই যে লেন্থের প্রবলেম হতে পারে। আর জুমের কিছু কিছু অপশন আসলে এটা এই ক্লাস ফ্রেন্ডলি আসলে নয়, এটা দিস ইজ মিটিং ফ্রেন্ডলি। জি স্যার, ঠিক বলেছেন স্যার। এটা হলো মিটিং ফ্রেন্ডলি, কারণ তুমি দেখো যে আমি যখন শেয়ার দিলাম তখন তোমাদের বেশ খানিকটা সময় লাগলো যে শেয়ারিং পেতে। তো আসলে আমরা যখন কথা বলি কিছু কিছু জিনিস হয়তো তোমরা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো ইকুয়েশন হয়তো তোমরা সরাসরি বুঝতে পারছো না, তখন হয়তো কিছু লেখার জন্য এখানে লেখার টুলও আছে, কিন্তু দ্যাট মাস্ট বি ভেরি স্লো। কারণ হলো যে আমি যদি এই শেয়ারিং থেকে বেরিয়ে আসি আর একটা শেয়ারিং এ গেলে আবার তোমাদের পেতে যদি সময় লাগে তাহলে তো সেটা ক্লাসের টাইমের জন্য একটু ডিস্ট্রাকশন। জি স্যার, ঠিক বলেছেন। তবে এটাও ঠিক যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং। তুমি যদি না বুঝো তাহলে সেটা, যেমন আমরা হয়তো টাইম সেভ করতে যাচ্ছি, কিন্তু টাইম সেভ করতে গিয়ে দেখা গেল যে আমার ছাত্রছাত্রীরা আমার কথাগুলো বুঝতে পারলো না। তো আমার স্যার কথা অনেক যদি ক্ষেত্রে তোমরা বোঝা না যায় না বুঝতে স্যার। পারো তাহলে সেই টাইম সেভ করে আসলে তো সেভ হলো না, তাই না? তো আমাদেরকে অপটিমাইজেশনে যেতে হবে আর কি, যে যেখানে আমাদের মেজরিটি স্টুডেন্ট এটার অ্যাক্সেস পাবে এবং তাদের পার্টিসিপেশন থাকবে, তাদের সাথে আমাদের এই ক্লাসটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। তো আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই যেই আনইভেন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তা থেকে উত্তরণ ঘটবে এবং তোমাদেরকে আমরা সরাসরি দেখতে পাবো। আসলে এই ক্লাসের মানে শিক্ষকতার ইন্টারেস্টিং তো হলো এখানে যে তোমাদের সাথে সরাসরি একটা ইন্টারাকশন হয়, তোমাদের সাথে আমরা ভিউজ গুলো এক্সচেঞ্জ করতে পারি। জি স্যার। তো এইখানে এটা একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটা ক্লাসে থাকলেও দ্যাট উড বি নাইস যে এই প্ল্যাটফর্মটাও থাকলো, ইন অ্যাডিশন সব মাধ্যমগুলোই থাকলো, দ্যাট মাইট বি মোর ইন্টারেস্টিং অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ।
তো এটাও একটা সুবিধা হয়েছে, যদিও তোমরা অনেকে অনেক দূরে হয়তো আছো, তারপরেও তোমাদের সাথে যোগাযোগের একটা সুবিধা হয়েছে। দ্যাট ইজ ওয়ান গুড পয়েন্ট। তো আমরা যেই কথা বলছিলাম যে তোমাদের মনে প্রশ্ন জেগেছে এখন না, যে ডেল্টা আর ডি, হোয়াটস দ্য ডিফারেন্স। আসলে ডি হলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল। যখন নাকি আমরা এটা যখন নাকি আমাদের পয়েন্ট ফাংশন হয়, যখন নাকি এটা পয়েন্ট ফাংশন হয়, তখন আমরা পয়েন্ট ফাংশন মানে কি, পয়েন্ট ফাংশন মানে হলো দুটো পয়েন্টের উপর নির্ভর করে। যেমন ধরো যে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো সে ধরো তোমরা এই তোমাদের ক্লাসরুমে যেতে চাও। তো তোমরা যদি তোমাদের ক্লাসরুমে যেতে চাও, তাহলে একই জায়গা থেকেও যদি তোমরা রওনা হও, ধরো যে ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে রওনা হও, তো যদি ঢাকার গাবতলী বাস স্ট্যান্ড থেকে তোমার ক্লাসরুমে আসতে চাও, তাহলে সবাই কি একই মেথড ব্যবহার করবা? না স্যার। একই মেথড ব্যবহার করবা না। কেউ হয়তো ভাববা যে বাস স্ট্যান্ডে গেলেও যে আমি তাড়াতাড়ি যেতে পারি, সেজন্য আমি বরং এখান থেকে এয়ারপোর্টে যাই, ওখান থেকে বাই এয়ারে গেলে আমি তাড়াতাড়ি যেতে পারবো। কেউ হয়তো ভাববা যে আমি বাসে করে যাই, তাহলে এই বাসটা সে তাড়াতাড়ি যাবে। তোমরা জানো যে বাসেরও অনেকগুলো রুট হয়তো আছে এবং অনেকগুলো কোম্পানি আছে, এবং তাদের ভাড়াও হলো ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে হলো যে তুমি যদি এখানে আসতে চাও, তাহলে তোমার যেমন অনেকগুলো পাথ আছে এবং তার সাথে ডিফারেন্ট কস্টিং আছে, ডিফারেন্ট টাইমিং আছে। তার মানে দে আর নট দি সেম। কিন্তু যদি তুমি ভীষণ কনসিডার করো যে যেমন হলো যে উদ্দেশ্য হলো তোমার ক্লাসরুমে আসা, এটা কিন্তু সেম। আর অন্যভাবে যদি বলি যে যে পথ দিয়ে আসো না কেন, আমার রেডিয়াল ডিস্টেন্স উড বি সেম, তাই না? যে গাবতলী থেকে তোমার ক্লাসরুম পর্যন্ত যে ডিস্টেন্স, এরিয়াল বা রেডিয়াল যে ডিস্টেন্স আমরা বলি, তার মানে পয়েন্ট টু পয়েন্ট যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কিন্তু উড বি সেম। তুমি যে পথেই আসো আর যে দিক দিয়ে আসো, তোমার ডিস্টেন্স, তোমার পাথ মে বি ডিফারেন্ট, বাট এই ডিস্টেন্সটা উড বি কি সেম। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ডিফারেন্সিয়াল ব্যবহার করব সেটা হবে এক্সাক্ট ডিফারেন্সিয়াল, এবং সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি এই স্মল ডি। আর যদি নাকি এটা পাথের উপরে ডিপেন্ড করতো, যেমন মনে করো তুমি বিমানে আসলে কতটুকু পাথ হতো, আর তুমি যদি এই ফরিদপুর দিয়ে আসতে তাহলে কতটুকু হতো, তুমি যদি এই টুঙ্গিপাড়ার এই রাস্তা দিয়ে তুমি যদি আসতে তাহলে কতটুকু হতো, তুমি যদি মাওয়া দিয়ে আসতে তাহলে কতটুকু হতো। এগুলো কি? দিস আর নট পয়েন্ট ফাংশনস। এগুলো কি? এগুলোকে বলি আমরা পাথ ফাংশন। তাহলে যখন নাকি আমরা পাথ ফাংশন বলবো, তখন আমরা ডেল্টা ব্যবহার করব। ঠিক আছে, বলো। তোমার কথাটা বুঝতে পারিনি, আবার বলো। কি ঠিক আছে তো নাকি? জি স্যার। তোমাদের কথা শোনা যাচ্ছে না। যদি তোমাদের ওইখানে মাইক্রোফোনে বা অন্য কোনো প্রবলেম থাকে, তোমরা এই চ্যাট বক্সে গিয়ে ওইখান থেকেও মেসেজে লিখতে পারো, তাহলে আই ক্যান রেসপন্ড। কি তোমাদের এখানে কোনো প্রবলেম আছে? আমি আসলে বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না। জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে কোনো প্রবলেম ছিল না তো? জি স্যার, শুনতে পাচ্ছি। না, আমাদের এই যে স্মল ডি আর ডেল্টার মধ্যে তফাৎ তোমরা বুঝতে পেরেছো তো? স্যার ডেল্টাটা বুঝছি, কিন্তু ডিটা ক্লিয়ার না। ডিটা বুঝতে পেরেছো? ডিটা বুঝতে পেরেছো? না স্যার, ডেল্টাটা বুঝছি। আচ্ছা, ডেল্টাটা হলো আমাদের এই পাথ ফাংশন। মানে হলো যেমন ধরো যে আমরা এই যে আগের স্লাইডে যাই, এখানে ছবিতে দেখো যে আমাদের এখানে স্টেট 1 আছে, স্টেট 2 আছে। তো আমরা যদি এ পাথ দিয়ে যায়, তাহলে আমার যে পরিমাণ কাজ হবে, যদি বি পাথ দিয়ে যায় কাজ কিন্তু ডিফারেন্ট হবে, যদি আমরা সি পাথ দিয়ে যাই তাহলে আমাদের কাজ ডিফারেন্ট হবে।
তাহলে যদি ইফ উই টক অ্যাবাউট ওয়ার্ক, তাহলে যেহেতু এইটা ডিফারেন্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেল্টা ব্যবহার করব। আর যদি নাকি আমাদের এই কোনো একটা প্যারামিটার ডিপেন্ড করে অনলি অন 1 এবং 2, স্টেট 1 এবং 2 উপরে ডিপেন্ড করে, তার মানে আমাদের এই দুটো পয়েন্টের উপর নির্ভর করে, একটা হলো 1 আর একটা হলো 2, তাহলে আমাদের এই ফাংশনটা আমরা পাবো, সেটার ক্ষেত্রে আমরা ডি ব্যবহার করব। অন্যভাবে বলতে গেলে ডি হলো একজ্যাক্ট, মানে হলো যে এটা পরিবর্তন হবে না। তুমি 1 থেকে 2 এ গেলে যেভাবেই যাও না কেন, এ দিয়ে গেলেও তোমার একই হবে, বি দিয়ে গেলেও একই হবে, সি দিয়ে গেলেও একই হবে। মানে স্যার ফেজ দুইটা নির্দিষ্ট আর পদগুলো আলাদা, পথের কারণে আপনার হচ্ছে পথের কারণে নির্ভর করবে না যেই প্যারামিটার, পথের উপরে যেই প্যারামিটার নির্ভর করবে না, সেইটাকে আমরা ডি দিয়ে, স্মল ডি দিয়ে নির্দেশ করব। আর যেটা পথের উপরে নির্ভর করবে সেইটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ডেল্টা দিয়ে নির্দেশ করব। এবার ঠিক আছে? Is that clear to you all? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। তাহলে আমরা যে কথা বলছিলাম যে এই কত দূর গিয়েছিলাম, তাহলে এই যে ডিই, এইটা আমরা কি দেখলাম, ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। এখন কথা হলো যে এই হোয়াট ইজ ই, তাই না? আমরা ই একটা সিম্বল ব্যবহার করেছি, আমরা বলিনি হোয়াট ইজ ই। এখন আমরা জানতে চাই যে এই ইটা কি জিনিস। তোমাদের কি মনে হয়, হোয়াট ইজ ই? এটা হচ্ছে স্যার ই মিন্স এনার্জি। হ্যাঁ, কেন এনার্জি? স্যার হিট এনার্জি, কারণ না, আমি সেটা প্রশ্ন করিনি, আমি প্রশ্ন করেছি এটা এনার্জি কেন। আমরা কিন্তু এটা কি তা বলিনি, আমরা একটা সিম্বল ব্যবহার করেছি ই। এখন উই আর ইন্টারেস্টেড টু নো, এটা আমরা এই এর প্রপার্টিটাও দেখেছি, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, এটুকু আমরা দেখেছি। এখন প্রশ্নটা হলো এটা কি এবং কেন। যে পরিমাণ হিট দিছি আর যে পরিমাণ কাজ হচ্ছে, এই দুটো তো ইন্টারনাল এনার্জি। হোয়াট মেক্স ইউ সে দ্যাট, কেন তোমার মনে হচ্ছে এটা ইন্টারনাল এনার্জি? কারণ হচ্ছে স্যার যে কোনো কিছু তো 100% কাজ করতে পারে না, মানে আচ্ছা, বেটার হলো যে তোমরা রেজ হ্যান্ড করো এবং একজন কথা বলো, তাহলে দ্যাট উড বি ফাইন। আদারওয়াইজ নয়েজ হলে তো কেউ কথা বুঝতে পারবে না। হ্যাঁ, একজন করে বলো। তার মেহেদি রিকোয়েস্ট করছে না, মেহেদি বলতে সবাই মিউট কর। মানে হচ্ছে স্যার কোনো কিছুই তো 100% কাজ হয় না, তো আমরা যে পরিমাণ শক্তি দিব তার থেকে কিছু পরিমাণ শক্তি ব্যয় হবে ওই বস্তুটাকে মানে কাজ করার জন্য, তৈরি করার জন্য। যে শক্তিটা কাজ করার পর পাওয়া যাবে সেটাকে যদি আমরা প্রদত্ত শক্তি থেকে বাদ দিই, তাহলে স্যার আমরা একটা শক্তি পাই, সেই শক্তিটাকেই হয়তো ই দ্বারা প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বেশ সুন্দর বলেছো। এখানে একটা জিনিস, আগে যে কথাটা বললে সেটা কিন্তু আবার জুলস ল এর সাথে ডিসএগ্রি করে, কারণ জুলস ল তো বলে যে তুমি যে পরিমাণ হিট দিবা সেই পরিমাণ তুমি কাজ পেতে পারো, কাজেই কাজ পাবা না সেটা ঠিক এইভাবে আমরা বলতে চাই না। তবে এখানে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হলো দেখো, আমরা এই যে ডি ইকুয়াল টু কি লিখেছি, ডেল্টা এস মাইনাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা এসটা কি? হিট। হিট মানে কি? হিট মানে এনার্জি। ডেল্টা ডাব্লিউ মানে কি? ওয়ার্ক ডান মানে হচ্ছে, ওয়ার্ক ডান মানে কি? এটা হচ্ছে এনার্জি, তাই না? তো যেহেতু দুটো এনার্জি ডিফারেন্স, তাহলে দ্যাট শুড বি এনার্জি। জি স্যার। ফর ডাইমেনশনাল স্টেবিলিটি আমরা ইকুয়েশন থেকে বলতে পারি যে আমার ডান পাশের জিনিসটা যদি ঠিক হয় এবং ইকুয়েশনটা যদি রাইট হয়, তাহলে বাম পাশের জিনিসটা অবশ্যই দ্যাট মাস্ট বি রিলেটেড টু এনার্জি, রাইট? এখন কথা হলো যে আমরা এই এনার্জির প্রপার্টি অলরেডি দেখেছি,
আমরা এটা জানি যে হিট মানে কি, ইউ ক্যান গিভ এ সিস্টেম, তাই না? ইউ ক্যান গিভ ইট টু এ সিস্টেম। ওয়ার্ক মানে কি, ইউ ক্যান ডান বাই সিস্টেম, ইউ ক্যান ডান অন এ সিস্টেম। তার মানে কি, হিট এবং ওয়ার্ক হলো আমাদের এনার্জি ইন ট্রানজিট, রাইট? হিট এবং ওয়ার্ক দুটো হলো আমাদের এনার্জি ইন ট্রানজিট। তার মানে দ্যাট ইজ গোয়িং টু ক্রস দি বাউন্ডারিজ। আমাদের যদি নাকি একটা সিস্টেম থাকে, তাহলে সেই সিস্টেমের বাউন্ডারি দিয়ে যে এই এনার্জি গুলো ক্রস করতে পারে, তার একটা হলো হিট, একটা হলো ওয়ার্ক। আর তাহলে রেস্ট কি থাকতে পারে? স্টিল দেয়ার মাইট বি সাম সর্ট অফ এনার্জি। এখন আমরা সেই এনার্জি গুলোর প্রকারভেদ গুলো একটু দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে যে জিনিসটা দেখি, যে আমরা দেখলাম যে এই ই ইজ এ পয়েন্ট ফাংশন, তাহলে এই ফ্রম ইকুয়েশন মানে ফ্রম দি প্রিভিয়াস ইকুয়েশন আমরা এইখান থেকে লিখতে পারি এই ডেল্টা ইস মাইনাস ডেল্টা ডাব্লিউ ইকুয়াল টু ডি, যেটা আমরা আগেও লিখেছি। তো এটাকে যদি নাকি আমরা রিঅ্যারেঞ্জ করি, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা ডেল্টা ইস ইকুয়াল টু ডি প্লাস ডেল্টা ডাব্লিউ। তো এইখানে এখান থেকে দেখো যে এই ইকুয়েশন 5 এর দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা মনে হয় না যে এটা ইট লুকস লাইক আমরা যে আগে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলেছি তার সাথে অনেকটা মিল আছে, মনে হচ্ছে না? জি স্যার। এইবার আমরা আসি, এইটাকে যদি আমরা ইলাবোরেট ফর্মে লিখি, তাহলে আমাদের এই ডেল্টা এস কে আমরা কি লিখতে পারি? যেহেতু আমরা এর আগে কনসিডার করছিলাম যে আমরা এই 1 থেকে 2 স্টেটে যাচ্ছি, স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছি, এবং 2 থেকে আমরা 1 এ ফিরে আসি, এরকম একটা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কনসিডার করেছিলাম। নাও উই আর টকিং অ্যাবাউট স্টেট 1 এন্ড 2। যদি আমরা স্টেট 1 এবং 2 কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তার মানে এই ইকুয়েশন 5 কে যদি নাকি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে হোয়াট উই আর গোইং টু গেট এই 1 থেকে 2 পর্যন্ত যেতে যে পরিমাণ হিট আমাদের লাগবে সেটা। আর আমাদের যেহেতু ই হলো আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে আমাদের এখানে কি লিখতে পারি আমরা? E2 মাইনাস E1, আর এই ডেল্টা ডাব্লিউ কে ইন্টিগ্রেট করলে আমরা পাই 1W2। তো তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই 1 এবং 2 দিয়ে মিন করেছি স্টেট 1 এন্ড 2। তো H রিপ্রেজেন্ট হিট ট্রান্সফার্ড, W রিপ্রেজেন্ট ওয়ার্ক ডান, E রিপ্রেজেন্ট এনার্জি ইন ইচ স্টেট, তাই তো? তো এখানে দেখো যে আমরা 1H2 লিখেছি, তাই না? আমরা 1H2 লিখেছি, দেখো 1E2 লিখিনি কিন্তু, তাই না? আমরা 1H2 লিখেছি, 1W2 লিখেছি, কিন্তু আমরা E2 মাইনাস E1 লিখেছি, 1E2 লিখিনি। যদি 1E2 লিখতাম তাহলে কি ঠিক হতো? সেই ক্ষেত্রে স্যার ই পাথের উপর ডিপেন্ড করতো, কিন্তু এখন তো করবে না। হ্যাঁ, যেহেতু করে না, সেজন্য এটা যেহেতু পয়েন্ট ফাংশন, সেহেতু আমরা এই স্টেট 2 এর জন্য আলাদা লিখেছি, স্টেট 1 এর জন্য আলাদা লিখেছি, এবং তাদের ডিফারেন্সটা আমরা কনসিডার করেছি। কিন্তু ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমরা কি করেছি? আমরা 1 থেকে 2 পর্যন্ত যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে, ইট ডিপেন্ডস আপন প্রসেস, নট 1 and 2। আমরা যেই প্রসেসে গিয়েছি, উই আর টকিং অ্যাবাউট দ্যাট প্রসেস। 1H2 মানে কি? উই আর টকিং অ্যাবাউট দ্যাট প্রসেস, যেই প্রসেসে আমরা এই 1 থেকে 2 এ গেছি, সেখানে যে পরিমাণ হিটা আমাদেরকে দিতে হয়েছে বা যতখানি ট্রান্সফার্ড হয়েছে। এখন কথা হলো যে হোয়াট দিস ই পসিবলি মিন। তোমরা তো অলরেডি দেখেছো যে আমরা এখানে ই সামহাউ এনার্জি, তাই না?
ই হলো সামহাউ এনার্জি। এখন হোয়াট কাইন্ড অফ এনার্জি ইট মে বি। তো ধরো নাকি আমরা একটা সিস্টেম যদি কনসিডার করি, সে ধরো আইডিয়াল গ্যাস ফর ইনস্ট্যান্স, অর এনি কাইন্ড অফ গ্যাস, ফরগেট অ্যাবাউট আইডিয়াল গ্যাস, মনে করো যে এ সিস্টেম অফ গ্যাস। তো যদি নাকি আমরা এই সিস্টেম অফ গ্যাস কনসিডার করি, তাহলে সেখানে কি থাকে? একটা গ্যাসের মধ্যে কি থাকে? অনেকগুলো মলিকুল থাকে, তাই না? তাহলে সেই মলিকুল গুলো যদি থাকে, তাহলে তাদের মধ্যে একটা ইন্টারমলিকুলার ফোর্স এক্সিস্ট করতে পারে, এবং তার জন্য তার একটা এনার্জি থাকতে পারে, যেটাকে আমরা ইন্টারনাল এনার্জি বলি। ইউ গট ইট রাইট? জি স্যার। এটা একটা। আর কি হতে পারে? যেহেতু উই আর টকিং অ্যাবাউট এ গ্যাস, যেমন মনে করো যে একটা ফ্লো প্যাটার্ন, আমাদের অনেক সময় এই যে সাইক্লোন হয়, টর্নেডো হয়, সেখানে কি হয়? একটা সিস্টেম অফ, মানে এই মাস অফ গ্যাস থাকে, তাই না? তো তখন তোমরা জানো যে এই সিস্টেমটা যখন মুভ করছে, তাহলে মুভ যখন করছে তারও একটা কাইনেটিক এনার্জি থাকতে পারে। যেমন নাকি একটু আগে আমরা যে ইন্টারনাল এনার্জির কথা বললাম, সেখানে যেমন ইন্টারমলিকুলার ফোর্স থাকতে পারে, আবার ওই মলিকুল গুলোরও আবার একটা কি থাকতে পারে? মশান থাকতে পারে। তো আমরা এই ইন্টারমলিকুলার ফোর্স এবং মলিকুলার যে মশান, তার জন্য আমরা যে এনার্জিটা কনসিডার করছি, দ্যাট ইজ রিফ্লেক্টস ইউ। আর যদি এই হোল সিস্টেমটা ইফ দ্যাট ইজ ইন মোশন, তাহলে তার একটা কাইনেটিক এনার্জি থাকতে পারে, সেটাকে আমরা কে ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। আবার সেইটা যেমন মনে করো যে আমাদের এখানে যদি একটা সিস্টেম অফ ক্লাউড থাকে ফর ইনস্ট্যান্স, তাহলে ওই ক্লাউডটার উপরে তো অন্য তোমার এনার্জি বা ফোর্স ইফেক্ট করে বা অ্যাক্ট করে, যেমন মনে করো গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই না? তাহলে ডিউ টু দ্যাট, তাহলে তার একটা পটেনশিয়াল থাকতে পারে, যেটাকে কি বলি আমরা? ম্যাক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি আর ম্যাক্রোস্কোপিক পটেনশিয়াল এনার্জি। এবার দেখো যে আমরা যে সাবস্টেন্স কনসিডার করছি, যে ম্যাটেরিয়াল কনসিডার করছি, যে গ্যাস কনসিডার করছি, সেগুলোর কেমিক্যাল নেচার থাকতে পারে। তাহলে তাই যদি থাকে, তাহলে তার একটা কেমিক্যাল পটেনশিয়াল থাকতে পারে, এবং আরো অনেক কিছু থাকতে পারে, যেটা মনে করো আইদার নোন অর আননোন, আইদার ইউ ক্যান ইমাজিন অর ইউ ক্যান নট ইমাজিন, স্টিল দেয়ার মে বি সাম সর্ট অফ এনার্জি রিলেভেন্ট টু অল অফ ইট। তাহলে এখন দেখো যে আমরা যদি নাকি এই সবগুলো সাম করি, তাহলে দ্যাট উইল রিফ্লেক্ট ইউর ই। তাহলে এই ই হলো তোমাদের সেই এনার্জি যেগুলো কম্বাইন করে যত ধরনের এনার্জি আছে তার সবগুলো। এখন নাকি যদি আমরা এই একটা ক্লোজ সিস্টেম কনসিডার করি, নন কেমিক্যাল সিস্টেম কনসিডার করি, তাহলে নন কেমিক্যাল হলে কি হবে? এই আদার গুলো যেহেতু আমরা জানি না, তাহলে ফরগেট দিস অ্যাবাউট, ইউ ক্যান নেগলেক্ট ইট। তোমাদের এই ম্যাক্রোস্কোপিক কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি যদি ইনসিগনিফিক্যান্ট হয়, দেন ইউ ক্যান ফরগেট ইট। দেন ইউ লেফট উইথ অনলি হোয়াট? ইউ লেফট উইথ ইউ, তাই না? সো আমরা এখন এই ডি ইকুয়াল টু সার্টেনলি লিখতে পারি ডি ইউ। তার মানে হলো যে আমাদের এই যে ডেল্টা ইজ ইকুয়াল টু ডি প্লাস ডেল্টা ডাব্লিউ, যেটা আমরা এই ফর্মে লিখলাম, তোমরা চাইলে এটাকে ডেল্টা ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডেল্টা ডাব্লিউ লিখতে পারো, যদি তুমি এই কিছু কন্ডিশন এখানে আরোপ করো। তার মানে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখন যদি এই ইকুয়েশন 6 কে বলি, দিস ইজ ইওর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এন্ড হোয়াট ডাজ ইট রিফ্লেক্ট? এখানে বলছে দি অ্যামাউন্ট অফ হিট গিভেন টু এ সিস্টেম ইজ ইকুয়াল টু দি ইনক্রিজ ইন ইটস এনার্জি প্লাস এক্সটার্নাল ওয়ার্ক ডান। এখন সেই এনার্জির মধ্যে তোমার অনেকগুলো এনার্জি কন্টেইন করতে পারে, এবং সেই এনার্জি গুলোর মধ্যে যদি তুমি ইন্টারনাল এনার্জি বাদে বাকি সবগুলোকে নেগলেক্ট করতে পারো, দেন ইউ ক্যান টক অ্যাবাউট হোয়াট? You can talk about internal energy of this system. Oh, Do you have any questions or comments or anything? I thank you all. থ্যাংক ইউ। তোমরা এতক্ষণ যে এই ধৈর্য ধরে ক্লাস শুনলে, সেজন্য তোমাদেরকে আরো একবার ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ স্যার। thank you, sir. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। তোমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আমাদের
লেসন এখানে স্টপ করতে পারি। জি স্যার। জি স্যার। স্যারের মেইল। আসসালামু আলাইকুম। হবে না স্যার।